ডক্টর মেঘদূত বোস। আপনি কি ডাক্তার নাকি ডক্টরেট? হার্ট স্পেশালিস্ট। ঘরের লোক ঢোকানো কি ঠিক হচ্ছে? মানে একটা ইয়াং ছেলে এসে সারা জীবন এই দুই বুড়ো বুড়িকে নিয়ে পড়ে থাকবে? তুমি প্রশ্রয় দিয়ে মাথায় তুলছে। সব ব্যাপারে তো কথা বলার তো দরকার নেই। নতুন গেস্ট কেমন? ভালো। তোমার নাম নাকি মেঘদূত? ওটা ভূত নয়, ওটা দূত। দূত মানে কি? যে খবর নিয়ে আসে। তুমি কি খবর এনেছো? নমস্কার, আমি দীপজানি। আপনারা দেখছেন দৈনিক স্টেটসম্যান digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা জিতু কামাল। জিতু, তোমাকে প্রথমেই জানাই আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। সকলের প্রিয় বললে সকলের প্রিয়? এই প্রিয় আর অপ্রিয় নিয়ে আমরা আলাদা ডিসকাস করব। আমরা আড্ডা মারতে বসেছি গৃহপ্রবেশ। কতটা গৃহে প্রবেশ করা গেল? কতটা হচ্ছে, আমি তো ঋতুদার বাড়িতে একবারই গিয়েছিলাম। সেটা আমার দুর্ভাগ্য। সেটা হচ্ছে তার মৃত্যুর দিনে তাকে দেখতে, এবং সেই ভিড় ঠেলে ঢুকেছিলাম। সেই গৃহে প্রবেশ করে আমি ওই মননটা বুঝতে পারিনি, কিন্তু আইডির হাত ধরে, মানে তার গৃহে হাত ধরে, ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত ধরে তার মননের গৃহেতে যে প্রবেশ করা, পরিচালনা, এই যে গৃহপ্রবেশ, তার মননটা বোধহয় একটু অসাধারণ অসাধারণ। আমার একটা জিনিস মনে হয়েছে, এটা সাংবাদিকতার সূত্রেই মনে হওয়া, এক একটা এরা থাকে, এক একটা যুগ থাকে। একটা সময় কিন্তু অনেকেই মিস করতেন যে তারা, মানে অভিনেতা অভিনেত্রীরা যারা সত্যজিৎ রায়, মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের কাছে কাজ করেছেন, যাওয়ার সুযোগ পেয়েছেন, দেখেছেন, তাদের একটা এরা ছিল যে যারা গেছেন তারা সত্যি ভাগ্যবান, আর যারা যেতে পারেননি তারা সেটা মিস করেছেন। ঠিক আমার মনে হয় ঠিক তার পরবর্তী এটায় যারা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেননি বা তার সেই কাজে, ঋতুদার কাজে সেই সান্নিধ্যটা পাননি, তারা বোধহয় খুব মিস করে। হ্যাঁ, আমি সান্নিধ্য পাইনি। মানে আমি তার লাস্ট ইয়ারের শুটিংয়ে আমি নিজে দেখতে এসেছিলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল ওই ভরতলক্ষ্মী স্টুডিওতে। সান্নিধ্যে ওইভাবে যাওয়া হয়নি, সেই আক্ষেপ তো থাকবেই। কিন্তু আমি কখনোই এইটা ভাবি না যে তার পরিচালনায় আমি ছবি করতে পারলাম না। আমি খুব অপটিমিস্টিক একজন মানুষ। আমার না পাওয়াগুলোও আমার কাছে পাওয়া, যে না পাওয়াগুলোও তো রয়ে গেল। পজিটিভ দিকে আমি সবসময় ওটা নিয়ে ভাবি যে না পাওয়াগুলো তো এটা রইলো, এই ক্ষোভটাও তো আমার কাছে পাওয়া, এটা কতজন পাচ্ছে। আমার এই ক্ষোভটা নিয়ে আমি আমার মৃত্যুতে, যখন মৃত্যুসজ্জার শোক মনে হবে যে হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষের ছবি আমি কখনো করিনি, আমি সেই সুযোগও পাইনি, কিন্তু সামনের জন্মে যেন পাই। কিন্তু জিতু কামাল যে, মানে অনেকদার ছবিতে যে কামাল করেছে, সেটাই তো জিতু কামালের একটা বিশাল প্রাপ্তি। তো সেই জায়গা থেকে আমি যদি আসি, আজকের গৃহপ্রবেশ যখন তুমি, ইন্দ্রদীপ দা যখন তোমার কাছে আসে, এবং এখানেও কিন্তু অনেক বড় বড় স্টার কাস্ট হয়েছে আর কি। একদিকে রয়েছে তোমার শুভশ্রী, অন্যদিকে তোমার কৌশিক দা, রুদ্রনীল। মানে টোটাল ব্যাপারটা কেমন ছিল? ফিলটা কেমন করেছো? দেখো, আমি প্রথমত যখন সেটে কাজ করতে যাই, আমি নিজের চরিত্রটা নিয়ে এতটাই ইনভলভ থাকি, স্টার কাস্টের দিকে আমার নজর যায় না, আমার ওই চরিত্রগুলোর দিকে নজর যায়। আমি রাদার, মানে এখন শুভশ্রী গাঙ্গুলিকে যেভাবে, মানে আমার তাকে স্টার হিসাবে আমি কনসিডার করব, ভেতরে কিন্তু আমি তিতলি হিসাবে কনসিডার করছিলাম। তা না হলে আমি চরিত্রে পৌঁছানো একদমই। সেটা তো আমার আগাগোড়ায় যে কোনো কাজেই, যখন আমি অপরাজিত করেছি, মানুষ করেছি, বাবুসোনার মতো ছবি করেছি, সব জায়গায় আমি আমার মননটাকে নিয়ে গেছি চরিত্রর মনন হিসাবে। আমি জিতুকে নিয়ে যাই না। জিতুকে নিয়ে গেলে আমার মনে হবে যে ভুল হবে। তো সেই মনন থেকে কি কি বেরিয়ে এসছে? যেমন শুভশ্রীর সম্বন্ধে বলি, মানে আমি দেখে ওয়ান্ডার হয়েছি যে একজন মহিলা, তার দুজন সন্তান, তার পরিবার, সবটা সামলে সে এই ধরনের একটা চরিত্র করছে যেখানে প্রচুর ইনভলভমেন্টের প্রয়োজন, সেটাও করছে। হ্যাটস অফ টু হার। সেটা আমার কাছে বিস্ময়, আমি করে উঠতে পারবো না। কৌশিকদাকে দেখে মনে হয়েছে একজন পরিচালক, তিনি অন্য পরিচালকের অ্যাকশানে যখন কাজ করছে, সে নিজেরটা বলছে না, সে ওই পরিচালকের পরিচালনাটাই গ্রহণ করছে সাদরে। খানিকটা যেমন আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করি যে এইটা একটু করবো, ঠিক ওইভাবেই জিজ্ঞেস করছে, তখন মনে হয় কতটা ডিসিপ্লিন। রুদ্রনীল ঘোষকে দেখে মনে হচ্ছে যে ওকে দুবেলা খেতে না দিলেও ওকে যদি চরিত্র ভালো দেওয়া হয় এবং সেই চরিত্রতে ও কতটা ইনপুট দিতে পারবে, তার জন্য ডিরেক্টরের কাছে আমি এটা করবো, আমি এটা করবো, এটা করি, এটা করি, এটা করি, তুই এদিকে তাকা, আমার দিকে তাকা, সে কন্টিনিউয়াসলি হাঙ্গারনেসটা আমি দেখেছি।
প্রত্যেকের মধ্যে সৈনিধি তার থিয়েটারের ব্যাকগ্রাউন্ড, অনেক দিনের অভিনেত্রী তিনি, সেইটাকে বাদ দিয়ে যখন উনি অভিনয় করতে আসছেন, তিনি সারা দিন যে চরিত্রের মধ্যে যাপন করছেন সেটা আমিও করি, কিন্তু উনি আমার থেকে আরও 2 স্টেপ এগিয়ে, 5 স্টেপ এগিয়ে সেইগুলোকে রপ্ত করেছে প্রত্যেক দিন। তার মানে সব মিলিয়ে যেটা হচ্ছে, গৃহপ্রবেশ কিন্তু একটা আমাদেরকে, মানে আমরাও আর কি অনেকদিন ধরেই আমরা বিভিন্ন গৃহে আছি, কিন্তু গৃহপ্রবেশ বোধহয় আমাদের দর্শকদের কাছেও একটা আলাদা প্রাপ্তি হবে। একদম তাই, এটার এর মধ্যে কোনো দ্বিমত নেই, এই আলাদা প্রাপ্তি হতেই হবে। আমার এই ফিল হয়েছিল অপরাজিত রিলিজের আগে, এই ঠিক একই রকমের ফিল হয়েছিল যে এইটা মানুষকে কোনোভাবে একটা নাড়া দেবে। এই ছবিটাও সেই প্রাপ্তির জায়গায় আমি শুটিং করার সময় আমরা ফিল করি। এবার যখন আমরা ছবিটা দেখি, ডাবিং করেছি, তখন মনে হয়েছে এই ছবি কিন্তু 8-10টা ছবির মতো নয়, এ অন্য রকমের একটা ফ্লেভার দেবে। আমি আর বাড়িয়ে বলবো না, এই ছবিটা 13 তারিখ দেখুক, মানুষই বলুক। আমরা তো জিতুকে বিভিন্ন রূপে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তো সেখান থেকে জিতুর আবার আরেকটা ঘরে ফেরাও হয়েছে আর কি। ঘরে ফেরা এই সেন্সে বলছে যে আমরা জিতুকে পেয়েছিলাম প্রথমে কিন্তু ছোট পর্দা থেকে, এবং তারপরে নানা কাজের মাঝে সেই ছোট পর্দায় আর সে সময় দিতে পারছিল না, নানা রকম, আবার সেই ছোট পর্দায় ফেরা, সেই ফেরাটা কেমন লাগছে? ছোট পর্দায় আমার কাছে প্রত্যেক দিনই আমাকে প্রপোজাল আসতো, কিন্তু ওই যে তুমি বললে যে সময় দিতে পারছিলাম না, কিন্তু এই চরিত্রটা যখন দিল তখন আমার কাছে, আমি এই ছবিটাই করছিলাম এবং কোথাও আমার মনে হলো যে এটা একটা ব্লাস্ট করতে পারে। মানে আফটার রাগে অনুরাগে কি মিলন তিথি, তখন হয়তো আমি এতটা ম্যাচিওর করিনি, আমি এখনও বলছি না আমি খুব ম্যাচিওর করেছি, কিন্তু চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এটা আমাকে মনে হয়েছিল এটা ব্লাস্ট করতে পারে। তার মাউন্টিং দেখে, যারা গল্প বলছে তাদের চোখ মুখ, তাদের বডি জেস্চার, তাদের হাঁটা চলা দেখে তাদের মধ্যে অদ্ভুত একটা খিদে, আমি বললাম আমি এটার পার্ট হব। আমার এখনও মনে হয়, মানে শ্রীকান্তজি আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টরকে বলেছিল জিতু করেগা, কারণ আমার তার আগে এই হাউসেরই 2-3টে ছবি আমার করা হয়ে ওঠেনি, চরিত্র আমার কোথাও মনে হচ্ছিলো এটা আমার দ্বারা হবে না। তো বলছে ও করেগা, বলছে হ্যাঁ ও তো হ্যাঁ বলেছে, ও দেখলে পেলে দেখলে ও করেগা তো। তো আমি এতটাই আনপ্রেডিক্টেবল। এবার দেখো দর্শক কিভাবে এটাকে গ্রহণ করেছে, এটা কিন্তু ব্লাস্ট করলো। মানে এই চরিত্রটা আর্য সিংহ রয়, এই চরিত্রটা ব্লাস্ট করেছে দর্শকের মনে। তাহলে তো আমার মনে হয়েছে যে না ঠিক আছে, আমার এই সিদ্ধান্তটা ঠিক আছে। কিন্তু এই চরিত্র ব্লাস্টের ক্ষেত্রে শুধু জিতু কামালের কোনো অবদান আছে বলে আমার মনে হয় না, 27টা ডিপার্টমেন্টের অবদান আছে, যে ক্যামেরা করছে, যে মেকআপ করছে, যে এটা সত্যি কথা। এটা দর্শকরা অনেক সময় মানে বুঝতে পারেন না যে একটা ছবি বা একটা যে কোনো এই ধরনের প্রোডাক্টিভ যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট। এই ছবিতে আমাকে দেখতে আলাদা লাগছে, আরে এর কৃতিত্ব সিংহভাগ কৃতিত্ব হচ্ছে আইডি, তার ভাবনা এরকম চুল হবে, সেইটাকে বাস্তবায়িত করেছে সোমনাথ কুণ্ডু, সেইটাকে ছবিতে ধরেছে বাবাইদা, তার অদ্ভুত আমার ম্যাজিক করেছে। তারপরে আমরা মেটেরিয়ালটা যেটা পাচ্ছি বাজিতুকে সুন্দর লাগছে না, এটার জন্য আমার কোনো কৃতিত্ব নেই। আমার কৃতিত্ব হচ্ছে তারা যেমন করেছে সেইটাকে বহন করে নিয়ে যাওয়া। আমাকে আমার যখন মেকআপ ম্যান চুল করে দেয় আমি হাত দিই না, আমি কখনোই খুব বেশি যে আয়না চেয়ে দেখি এমন নয়, আমি বিশ্বাস করি যে উনি আমাকে দেখছেন, উনার এটা দায়িত্ব এবং সেই দায়িত্বটা উনি পালন করছেন ঠিকঠাকভাবে। ডিওপির ক্ষেত্রেও তাই, আমি শর্ট দেখতে চেক করতে যাই না, তা অনেকেই দেখেছেন, আমি মনেই থাকে না আমার শর্ট চেক করতে হবে, আমার কাজটা সেইটুখানি আমি মন দিয়ে করি, তার বাইরে আমি কিচ্ছু করি না। যেহেতু এইখানে তোমার বিপরীতে রয়েছে দিতিপ্রিয়া, আর দিতিপ্রিয়া মানেই কিন্তু ছোট পর্দায় অনেকে অনেক চরিত্র করে গেছে, কিন্তু দিতিপ্রিয়া এমন কিছু চরিত্র শেডস তার আগের কাজে রেখে গেছে, তার একটা আলাদা সেন্সেশন আছে সেখানে। তার সঙ্গে মানে দিতিপ্রিয়ার সঙ্গে কাজের, যেটা তোমার সঙ্গে একদিন আড্ডায় তুমি শেয়ার করছিলে, যে দিতিপ্রিয়ার সঙ্গে কাজের কিন্তু টিউনিংটা দারুণ হচ্ছে। প্রথমত আমি কাউকে ছোট করছি না, এটা হচ্ছে ওকে আমি বড় করার চেষ্টা করছি, কারণ ও প্রচণ্ড শিক্ষিতা মেয়ে। ও পড়াশোনা করে, সেটের মধ্যে পড়াশোনা করে ও এমএসসি কমপ্লিট করলো, ও পিএইচডি করবে না কি করবে তার জন্য ও প্রিপারেশন নিচ্ছে একদমই। তার সঙ্গে ও কাজটা করছে। আমি অদ্ভুত হয়ে দেখি যে কাজ, মানে এরকম যদি ট্যালেন্ট হয়, তো শি ইজ হিউজ। মহিলার করতে, আমি এই ছবি করতে গিয়ে আমি হয়তো এই ছবি করার আগে বলতাম মানে মহিলাদের প্রতি এরকম রেসপেক্ট, আমার এই ছবিটা আমার মননটা পাল্টে দিয়েছে, যে আগে মানুষ এরকম মানুষের সান্নিধ্যে থেকে আমিও নিজেকে স্টিমুলেট করি প্রত্যেক দিন। আমি বই পড়তে ভালোবাসি,
যখন এই কাজটা শুরু হয়েছিল তখন আমার বই পড়ার সময় হচ্ছিল না, এত হেক্টিক। যখন ওকে দেখলাম হ্যাঁ, তখন মনে তুমিও হলো তো নিজে প্রচন্ড ভাবে গল্পের বই পড়া, মানে আমি পড়াশোনা নন করা ফিকশন প্রচন্ড ভাবে তুমি করো আর কি। নন ফিকশনের থেকে আমি ফিকশন পড়তে বেশি ভালোবাসি, মানে গল্পের বইয়ের থেকে মানুষের জীবন নিয়ে। কিন্তু ও যেটা পড়ছে সেটা তো ও পরীক্ষার জন্য পড়ছে এবং সেটা সময়ও পাচ্ছে, সেইটা আমার মনে হলো যে ও পারছে তাহলে আমি কেন পারবো না। তাই মানে আমি ওর দ্বারা অনুপ্রাণিত হলাম, মানে এই চরিত্র করার জন্য ও যতটা হেল্পফুল, থ্যাঙ্কস টু হার। মানে প্রতিদিন একটা জিনিস তোমার কথা থেকে যেটা বেরিয়ে আসছে, বিভিন্ন মানুষের সান্নিধ্য তোমাকে নানাভাবে সমৃদ্ধ করছে। একদমই তাই, প্রত্যেকটা দিন। আবার এমনও হয় যে যখন আমি কারোর থেকে নেগেটিভ ভাইবস পাই, সেটা আমার কারণে হতে পারে, আমার মনে হচ্ছে আমি তার থেকে দূরত্ব স্থাপন করি, তার জন্য আমি রিভেঞ্জ প্রবণ নই, তার জন্য আমি কটু কথা বলছি, এমনটা নয়। আমার মনে হচ্ছে আমি ভাইবস পাচ্ছি না, ঠিক আছে, আর যার থেকে পাই আমি তার পেছন পেছন যাই, মানে দৌড়ে দৌড়ে তার পেছনে পড়ে থাকি, লেগে থাকি যে কি করছে সারাদিন, কি করে এই কাজটা করতে পারে পড়াশোনা করে। আমি ওর পেছনে পড়ে থাকি, লেখপুন করছি, খানিকটা একটু মজা করার চেষ্টা করি, কিন্তু ওর ডেডিকেশন আর ডিলিজেন্সি নিয়ে কোনো প্রশ্ন হবে না। ও শি ইজ ভেরি মাচ ডিলিজেন্ট। একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, যেটা যেটা আমরা দেখতে পাই যে অনেক সময় একটা খুব ভালো চরিত্র বা সেই চরিত্রটা তাকে সকলের কাছে পৌঁছে দিল, তারপরে সেই অভিনেতা বা অভিনেত্রী বোথ মানে আরেকটা ভালো চরিত্র পাওয়ার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়, হয়তো আমরা তখন তাকে দেখছিও না যে সে কোনো কাজের মধ্যে আছে। সেই সময়টা নিজেকে কিভাবে, তোমাকে আমি এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে আমি নিজের কাছেই নিয়ে নিচ্ছি। ধরো একটা ভালো চরিত্র আমি পেলাম, তারপর অনেকদিন অপেক্ষা করতে হচ্ছে আরেকটা ভালো চরিত্রের জন্য। এই যে পেলাম, এই পেলামটাও তো বহু লোকের জীবনে আসেনি, আমার জীবনে এসছে। তো আমি ওইটা নিয়ে বাঁচার চেষ্টা করি যে আমি পেয়েছি, অনেকে পাইনি। অপেক্ষা করা, ধৈর্য ধরা, এটা শিখতে হবে। এই ছবিটাও শেখাবে, আরো বেশি করে আমাকে তৈরি করেছে যে ধৈর্য ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার প্রফেশন, এনি প্রফেশন। অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করছো, করবে, আইডি কি শেখালো স্পেশালি? আইডির ডায়লগ, আইডির একটা আলাদা মেজাজ আছে, একটা মেজাজ আছে, আমি এটাই বলতে চাইছি, কারণ তার যত মিউজিক সেন্সটা, ইয়েস 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 অ্যাবসলিউটলি। মানে তাল ছন্দ আমার গুরু শিখিয়েছিলেন, আমাকে আগে বলতেন, ছোটবেলায় বুঝতে পারতাম না যে প্রত্যেকটা ছন্দ, তাল ছন্দ, লয় মেনে আমরা আমাদের অভিনয় করতে হবে, ডায়লগ বলতে হবে। ঠিক আছে, বলছি আইডির সাথে কাজ করে একটা জিনিস আমি সমৃদ্ধ হলাম যে তাল ছন্দ লয় দিয়ে স্ক্রিপ্ট লেখা যায়, উনি অ্যাকশনটা বলেন সিনের গভীরতা অনুযায়ী। যে সিনের ডেপথ যেমন, হয়তো কোনোটা অ্যাকশন বললো অ্যাকশন, কোনোটা অ্যাকশন বলেছে অ্যাকশন, এই যে ওইটা তাচ্ছিল্য করে বললেন, ওই সিনটার মধ্যে তাচ্ছিল্য ভরপুর রয়েছে। এই যে তালছন্দ মেনটেন করেন উনি, ওনার নিজের চলাফেরার মধ্যেও সেটা রয়েছে, কথা বলার মধ্যে রয়েছে, ওইটা শেখা। তাই সব শেষে একদম আমরা বলতে পারি যে গৃহপ্রবেশ আসছে, অর্থাৎ আমরা বলেই দিচ্ছি যে 13ই জুন আসছে গৃহপ্রবেশ। আর সেই গৃহে কিভাবে প্রবেশ করবেন সবাই, সেটা বলবে জিতু। দেখুন, আমাদের ছবি গৃহপ্রবেশ 13ই জুন আসছে, মানে আপনারা প্রেক্ষাগৃহে যাবেন। এই গৃহে প্রবেশ করতে গেলে প্রেক্ষাগৃহে যেতে হবে। আর আমার বলার অপেক্ষা রাখে না, এটা আমার ধৃষ্টতা হবে, এই ছবি আপনাদের মনে দাগ কেটে থাকবে।